আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ২৭। লিখেছেন ইসরাত জাহান। সকালবেলা পুরো সর্দার পরিবার আজ একসাথে দাঁড়িয়ে আছে মাহমুদ সর্দারের বাবার ঘরের সামনে। সবার সাথে মানিক, আদ্র আর জেসিও আছে। উদ্দেশ্য একসাথে সিক্রেট রুমে যাওয়া। ওখানে থেকেই লকারের কাছে যাওয়া। মাহমুদ সর্দারের বাবার ঘরে ঢুকে সবাই চারপাশ তাকালো। পুরনো স্মৃতি জমে আছে। মায়া ও রাজ দুজনেই তাদের দাদাজনকে স্মরণ করছে আজ। দাদুর ঘরে এসে ড্রেসিং টেবিল বরাবর সবাই তাকালো। মায়া এগিয়ে গেল সেদিকে। আয়নায় হাত দিয়ে সরিয়ে দেখা গেল সেখানে একটি ছোট চিকন দরজা। ওই দরজার চাবি শাহানা পারভীন মালিনীর হাতে দিয়েছিলেন, কারণ শাহানা পারভীনকে আহত করে তার থেকে যা কিছু পাওয়া যাবে ওরা নিয়ে যেতে পারত। মালিনী এসে চাবিটি দিল মায়ার হাতে। মায়া দরজাটি খুলে ভিতরে ঢুকলো। আস্তে আস্তে সবাই একসাথে ভিতরে ঢুকতে থাকে। ধুলাবালিতে ভরা চারপাশ। বছরের পর বছর বন্ধ ছিল এই ঘরটি। উপরের দিকে দেওয়ালের সাথে মিশে আছে ঝুল। দরজা খুলতেই গরমের বাজে গন্ধ ভেসে আসলো সবার নাকে। মায়া খুব খুব করে কাশতে থাকলো। রাজ এসে মায়াকে আগলে রাখলো। মায়ার উদ্দেশ্যে বলে, আজ তাহলে থাক এই কাজগুলো। আমি আমার মায়াবতী আর বাচ্চার কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। তোমার ডাস্ট অ্যালার্জি আছে, চলো মায়াবতী। মায়ার হাত ধরে রাজ বের হতে নিলেও যেতে পারে না। ঠায় দাঁড়িয়ে আছে মায়া। রাজ ঘুরে তাকালো মায়ার দিকে। মায়া বলে, দেরি জিনিসটা মায়ার সহ্য হয় না মন্ত্রীমশাই। চারপাশে শকুনের কুনজর লেগে থাকে। এসব কাজ যত তাড়াতাড়ি মেটানো যায় তত ভালো। মায়ার কথায় সম্মতি দিয়ে মাহমুদ সর্দার বলেন, মায়া মা ঠিক কথাই বলেছে রাজ। এখান থেকে বের হয়ে না হয় মায়া মা ফ্রেশ হয়ে নিবে। চারপাশে আমাদের শত্রু লেগেই আছে। তোমার বিরোধী দলের কথা ভুলে যেও না। তোমার এত বড় ক্ষমতার কথা তাদের কানে পৌঁছাতে সময় লাগবে না। যেহেতু আজ বড় আয়োজন করে রেখেছ, মিডিয়া সহ দেশের নামকরা কৃষি বৈজ্ঞানিক আর চাষিরাও অপেক্ষা আছে আমাদের। রাজার বাধা দিল না। মায়া নিজেকে শক্ত রেখেছে। আজ শুধু তার মায়াবতী আর সন্তানের কথা চিন্তা করেছে। কিন্তু এখন মায়ার কথাতে বুঝতে পারল, একবার যখন মায়া জেদ ধরেছে, আজ এই কাজের সমাপ্তি হবে। সোনালি ও বিভানের পর্দা ফাঁস করে এই ফর্মুলা পাবলিক করার কথা ছিল, কিন্তু মোহন সর্দারের মৃত্যুর জন্য সম্ভব হয়নি। শিয়া আর হিয়া নাকে কাপড় দিয়ে কাশতে থাকে। আদ্র আর রুদ্র, সাথে জেসি নিজেও এসেছে। কাজের সূত্রে জেসিকে এখানে থাকতে হবে। শাহানা পারভীন আর মালিনী দাদুর রুমে বসে আছে। সিক্রেট রুমের ধুলাবালিতে শাহানা পারভীনকে আসতে দিল না মায়া। কয়েকদিন হলো তিনি সুস্থ, এখন আবার রোগ বাঁধালে মায়া টেনশন করবে খুব। তাই শাহানা পারভীনের সাথে মালিনী নিজেও আছে। মৌ এখন প্রলয়ের নিয়ে ব্যস্ত, সাথে আছে মিলি। তাই ওরাও আসেনি এখানে। মায়া রাজের হাত ধরে এগিয়ে যাচ্ছে লকারের কাছে। লকারের কাছে এসে মানিককে ডাকলো রাজ। বলে, এই ফর্মুলার পিছনে আঙ্কেলের অবদান অনেক। আমার মা আর আঙ্কেল ছিলেন বলেই এই ফর্মুলা তৈরি হয়েছে। তাই আমাদের সাথে তুমিও এই ফর্মুলা বের করবে। মানিক এগিয়ে যেতে নেয়। জেসি এসে বাধা দিয়ে বলে, আপনাকে স্যানিটাইজ করতে হবে। ওখানে অতিরিক্ত ময়লা। মনে আছে সেদিন সামান্য ধুলাতে আপনার হাতের অ্যালার্জিতে ভরে গিয়েছিল? তাই স্যানিটাইজ করুন। জেসি একটি স্প্রে বোতল বের করে মানিকের হাতে স্প্রে করে, যেটাতে ছিল স্যানিটাইজার। মানিক জেসির দিকে তাকিয়ে স্লান হেসে স্যানিটাইজ করে চলে যায়। মায়া রাজ একে অপরের দেখে নেয়। দুজনেই দুজনকে দেখে মলিন হাসে। বুঝতে বাকি নেই এই কয়েকদিনে মানিক আর জেসির একজন আরেকজনকে ভালোবেসেছে। মানিক এগিয়ে আসলো মায়া রাজের দিকে। রাজ মানিক একসাথে দাঁড়িয়ে আছে। ওদের সামনে মায়া। লকারে গায়ে কিছু বোতাম, যেগুলো চাপতে হবে। মায়া এক এক করে চাপলো। মায়া, রাজ। এটা দেখে মাহমুদ সর্দার ছাড়া সবাই একসাথে বলে, দাদাজান তাহলে মায়া রাজ জুটি আগে থেকেই ঠিক করে রেখেছে? মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ। মায়া মায়ের জন্মের সময় মোহনের সাথে মিলিয়ে ওর নাম মোহনা সর্দার দেওয়া হয়, কিন্তু বাবা ওকে মায়াবতী বলেই বেশি ডাকতো। আর রাজ ওটা শুনে ওকে মায়াবতী বলতো। সেই থেকে বাবার মনে হয় আমাদের রাজ আর মায়া এক হলে ভালো হবে। বাবা পুরনো দিনের মানুষ,
তিনি আধুনিকতা বুঝতেন না, তাই নিজের আপন মনে মায়ারাজের বিয়ে ছোটবেলায় কাজে ডেকে নিজের মতো করে দেয়। আমিও বাবার এই ইচ্ছাকেও সমর্থন করেছিলাম। শুধু আমি না, শাহানা নিজেও এটাতে রাজি ছিল। বাবার মুখের উপর কথা বলার সাহস আমাদের নেই। তাছাড়া আমরা নিজেরাও খুশি হই এই সম্পর্কে। এক বাড়িতে ছেলে মেয়ে দুটো থাকবে, এটা তো আমাদের কাছে তখন ঈদের আনন্দের মতো ছিল। লকার খুলে একটি বোতল দেখা গেল, যেটা কিছুটা হলুদ রঙের, তার পাশে কিছু কাগজ। বোতলটি হাতে নিয়ে মায়া আলোর সামনে দাঁড়াতেই চিকচিক করছে। কাচের বোতলে হলুদ রঙের পানি। কাগজগুলো দেওয়া হলো জেসির হাতে। ওগুলো পড়ে জেসি বলে, এটা ফর্মুলা তৈরির ডিটেলস, কিভাবে এই ফর্মুলা বানানো হয়েছে, এছাড়া কিভাবে সংরক্ষণ করা যাবে, এই সকল বিষয়ে এখানে ডিটেলস লেখা। এছাড়া এখানে লেখা আছে এক ধরনের সারের বিষয়, যেই মাটিতে সার ব্যবহার করা আছে। জেসির কথা শুনে রাজ এগিয়ে গেল লকারের দিকে। সেখানে কিছু শুকনো সার দেখতে পেল। সারগুলো হাতে নিয়ে রাজ বলে, এই যে এই সার, তাহলে এগুলো নিয়ে যাওয়া যাক আমাদের বাবা মায়ের উদ্দেশ্য সফল করতে। শেষের কথাটি রাজ মানিকের দিকে তাকিয়ে বলে। মানিক সম্মতি দিল, বলে, আপনি আর মায়া মিলে আসুন, আমরা আমাদের মতো চলে যাই, ওদিকটা কি হচ্ছে দেখতে হবে। রাজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফর্মুলা রাজ নিজের হাতে রাখছে। মায়াকে নিয়ে ফর্মুলা সহ যাবে জনসম্মুখে। গোসল করে এসেছে মায়া, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে থাকে। রাজ এখনও চিন্তিত। এবার ফিচেল হাসে মায়া, বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো মন্ত্রীমশাই। হালকা কেঁপে উঠল রাজ, বলে, কিসের চিন্তা? আমি কোনো চিন্তা করছি না। সোফার কাছে এসে রাজের পাশে বসে মায়া। রাজের অতি নিকটে নিজের মুখ রেখে বলে, এই মায়া তার মন্ত্রীমশাইকে খুব ভালোভাবে চেনে, জানে, এমনকি ভালোবাসে। মন্ত্রীমশাই। মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। রাজ তার ডান হাত মায়ের মুখের উপর রাখলো। মায়াকে বলে, আর কোনো বিপদ আসবে না তো আমাদের জীবনে? আমাদের সন্তান সুষ্ঠুভাবে পৃথিবীর মুখ দেখবে তো? তোমার মায়াবতীর ইচ্ছা কি কখনো অপূর্ণ থেকেছে যে এটা অপূর্ণ থাকবে? অবশ্যই আমাদের সন্তান আল্লাহ চাইলে পৃথিবীর মুখ দেখবে। শুধু তাই না, আমাদের জীবনে কোনো বাধা বিপদ আসবে না। আসলেও আমি আর তুমি মিলে একসাথে দমন করে দেব, যেমনটা এতদিন করেছি। মায়ার গলায় নাক ডুবিয়ে দেয় রাজ। চোখ বন্ধ করে আরামের সাথে বলে, এবার একটু শান্তিতে সংসার করতে চাই মায়াবতী। মায়া রাজের মাথায় হাত বুলিয়ে বলে, এবার তাই হবে মন্ত্রীমশাই। এবার শুরু হলো রাজের দুষ্টুমি। মায়ার কোমরে চিমটি কেটে দিল রাজ। মায়া চিল্লিয়ে উঠল, আউচ! মায়া একটু সরে যেতে নেয়। রাজ দুষ্টু কণ্ঠে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। মায়া হেসে দেয়, বলে, চলো এবার যেতে হবে, সবাই অপেক্ষা করছে তো আমাদের জন্য। মাথা নাড়িয়ে রাজি হয় রাজ। চলে যায় মায়ার সাথে। সামনে আর পিছনে 4টা করে মোট 8টি গাড়িতে গার্ড, আর মাঝের গাড়িতে মায়া রাজ। গার্ডগুলো কিছু রাজের, আবার কিছু মায়ার। মায়া রাজের হাতের সাথে হাত মুঠো করে বসে আছে গাড়ির পিছনে। দুজনেই বাইরের দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে রাজ সামনে থাকা ড্রাইভারকে বলে, চোখটা সোজা রেখে ড্রাইভ করবেন, আপনাদের মন্ত্রীমশাই এবার প্রেম করবে। বলি মায়াকে এক টান দিয়ে নিজের কাছে আনে। ড্রাইভার তার সামনের আয়নায় একটি ছোট্ট রুমাল দিয়ে রেখেছে। রাজ মায়াকে নিজের কাছে এনে তার ওষ্ঠের কাজ সম্পূর্ণ করতে থাকে। কাজ সম্পূর্ণ করে রাজ দূরে সরে যায়। মায়া হাঁপাতে থাকে। রাজ ফিচেল হেসে বলে, আজকের মর্নিং কিস দেওয়াটা মিস করেছিলাম, তাই এখন কমপ্লিট করলাম। কোনো কাজ অসম্পূর্ণ রাখে না এই শাহামির রাজ। সামনে তাকিয়ে রাজ দেখলো ড্রাইভার মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। সে খুব ভালো করেই জানে এসবে কান রাখলেই ওই কান রাজ কেটে ফেলবে, তাই কিছু শুনেও যেন শোনেনি। রাজ জানালার গ্লাস নামিয়ে ড্রাইভারকে বলে, এবার রুমাল সরাতে পারেন। ড্রাইভার তাই করলো। এই মন্ত্রীর কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি বলে কি করে সে একাই জানে। তার কাজ মন্ত্রীর উপদেশ পালন করা, সে তাই করছে। অবশেষে সবাই এসে পৌঁছালো আশ্রমের সামনে। আশ্রমের বড় মাঠে আজ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ গাড়ি থেকে নামতেই সাংবাদিক এসে হাজির। কেউ কেউ এসে ফুলের মালা পরিয়ে দিচ্ছে রাজকে, আবার কেউ কেউ ফুলের তোড়া দিচ্ছে। রাজ ওদেরকে সাইড কাটিয়ে সোজা চলে যায় মায়ার দিকে।
মায়ার দিকে এসে গাড়ির দরজা খুলে বলে, মায়াবতী, মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, আসো এবার। বলে রাজ তার হাত বাড়িয়ে দিল। রাজের হাতের সাথে হাত মিলিয়ে মায়া বের হয়। মুখে তার মায়াবী হাসি। মিডিয়ার লোক এসে মায়াকে প্রশ্ন করে, ম্যাম, আমরা শুনেছি আপনি আর স্যার আমাদের গুড নিউজ দিতে চাচ্ছেন। এটা কি সত্যি ম্যাম? আমরা সত্যি আপনাদের থেকে গুড নিউজ আশা করছি। মায়া শুধু হুম বলেছিল, আর কিছু বলবে তার আগে রাজ বলে, গুড নিউজ অবশ্যই আমার স্বামী স্ত্রী মিলে দিব। তোমার বউয়ের সাথে আমার একত্রে গুড নিউজ আসবে না নিশ্চয়ই, যে তুমি অন্য কিছু আশা করবে। রাজের এই ঘাড়তেরা উত্তর শুনে সাংবাদিক ছেলেটি লজ্জা পেল। মায়া রক্তচক্ষু করে তাকালো। রাজ এই দৃষ্টির দিকে তাকিয়ে বলে, আরে দেখছো না মায়াবতী, ওরা আমাদের থেকে গুড নিউজ আশা করবে কিনা এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করে। আমি কি তুমি ছাড়া গুড নিউজ আনতে পারি বলো? একবার এনেই দেখেন মন্ত্রীমশাই, তোমাকে আর তোমার নিউজ আলীকে আমি মাটিতে পুঁতে রেখে দিব। বলেই মায়া চলে গেল ওখান থেকে। রাজ একা দাঁড়িয়ে আছে মিডিয়ার সামনে। ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে বলে, বেটা বলদ, এমনি উল্টাপাল্টা প্রশ্ন করে নিউজ বানিয়ে কমেন্ট বক্সে আমাকে গালি খাওয়াস, তাতে শান্তি হয় না? এখন আমার সংসার ভাঙতে আসিস? অট্টহাসিতে ফেটে পড়ল বাকি সাংবাদিকরা। এই সাংবাদিক একটি ফেক নিউজ করেছিল রাজের সম্পর্কে, যার প্রতিশোধ নিল রাজ। এদের কাজ এমন ফেক নিউজ বানানো, যার কারণে আজকাল কমেন্ট বক্স জুড়ে লোকজন দেয় গালাগালি। গলার মালাগুলো খুলে রাজ ওগুলো দিল পিয়াসের হাতে। তারপর উঠে পড়ল স্টেজে। সবাই হাততালি দিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কেউ তো চেয়ারের উপর উঠে রাজকে দেখতে থাকে। রাজের সামনে সাংবাদিক, তাদেরকে যে যে কথার স্ক্রিপ্ট দেওয়া হয় তারা সেই বিষয়ে প্রশ্ন করবে। এবার একজন প্রশ্ন করে, আপনাদের পরিবারের পুরনো সদস্য মিসেস রোহিণী ও মিস্টার মিনার আমাদের দেশের উন্নয়নের জন্য একটি ব্যবস্থা করে গেছে, এই ডিটেলস সম্পর্কে একটু জানাবেন স্যার? মাইকে টোকা দিল রাজ। হালকা শব্দ হলো, বোঝা গেল মাইকে কথা বলা যাবে। মাইকের সামনে মুখ নিয়ে বলে, আমার মা মিসেস রোহিণী আর আমার আঙ্কেল মিস্টার মিনার, এনারা ছিলেন কৃষি বৈজ্ঞানিক। বাংলাদেশের প্রথম সফল বৈজ্ঞানিক ছিলেন আমার মা, আর আমার আঙ্কেল দ্বিতীয়। তাদের ইচ্ছা ছিল দেশের মানুষ যতটুকু শস্য উৎপাদন করবে তা যেন অর্গানিক হয়। এই যেমন আজকাল বিভিন্ন খাদ্যের আমরা ভেজাল পাই, ভেজাল না থাকলে ব্যবসায় উন্নতি হবে না, অতিরিক্ত শস্য উৎপাদন হবে না। আমার মা আর আঙ্কেল চেয়েছিলেন এই দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচুক, গরিবদের জন্য আমরা হাতে গোনা কিছু মানুষ এগিয়ে আসি, বাকিরা তো নিজেদের মতো দিন কাটিয়ে দেয়। খাদ্যের দাম তুলনায় আমরা অনেক পরিবার চাহিদা মেটাতে পারি না। এরপর যতটুকু খাদ্য গ্রহণ করি অধিক মাত্রায় ফরমালিন, এই ফরমালিনের ব্যবহার কমাতে একটি নতুন ফর্মুলা তৈরি করা হয়, যেটার মাধ্যমে খাদ্যের ভেজাল কমতে থাকবে, বেশি বেশি শস্য উৎপাদন হবে, দামের সাথে চাহিদার পূরণটাও সুন্দরভাবে হবে। সবাই করতালি দিল। মাঠ জুড়ে আছে অহরহ গরিব লোকজন, সামনের দিকে আছে কৃষকরা, সর্দার বাড়ির সবাই সহ বসে আছে রাজের পিছনে। সবার মুখে মুখে ফুটছে, আমাদের নেতা করেছে জনগণের সেবা, আমাদের নেতা সেরার সেরা। সবার থেকে যেন ভালোবাসা অর্জন করে নিল রাজ। এর মধ্যেই একজন সাংবাদিক খোঁচা মেরে বলে, মূলত ওটা তার স্ক্রিপ্টে থাকে তাই বলে। শুনেছি আপনার মা মিসেস রোহিণী আর মিস্টার মিনার একজন আরেকজনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন, যার ফসল মিস্টার মানিক। এই বিষয়ে আপনার মন্তব্য কী? চোখ মুখ লাল হয়ে এসেছে রাজের। রাজ কোনো বাজে পদক্ষেপ নিতে যাবে তার আগে মাহমুদ সর্দার এসে হাত ধরে রেখেছেন। রাজ অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো মাহমুদ সর্দারের দিকে। কেন রাগ করবে না রাজ? এই দুনিয়ার আলো দেখলো যে মায়ের মাধ্যমে, এত ভালো ভালো শিক্ষা পেল যে মায়ের থেকে, দেশের উন্নতি করতে পারছে যে মায়ের জন্য, আজ সেই মাকে নিয়ে নোংরা কথা সন্তান হয়ে সহ্য করার ক্ষমতা নেই রাজের। রাজের এভাবে এগিয়ে আসা সে যে ভয়ানক এটা অনুমান করে নিয়েছে সাংবাদিক। হালকা কুকিয়ে গেছে তারা। মায়া তারেকের দিকে তাকালো। এমন কথা শুনলো তার কাছে এরা। মালিনী মাথা নত করে আছে, কারণ সবাই ভাবছে এই মালিনী আসলে রোহিণী। তারেক মাথা নাড়িয়ে বোঝালেও সে কিছু জানে না। মায়া এবার সামনে জনগণের দেখতে থাকে। কিছু জনগণ দেখে মায়া চোখে আসে একটি মেয়ে, যাকে
দেখে মায়া অবাক হয়ে যায়। তারেককে ইশারা করে ডাকে। তারেক আসতে মায়া বলে, এই রুবি এখানে কেন? তারেক কিছুক্ষণ খুঁজলো, পেয়েও গেল রুবিকে। নিজেও অবাক হয়ে গেল। জানি না ম্যাম, তবে আমার মনে হয় মিহিরের মৃত্যুর জন্য ও আজ এমন করছে হয়তো। দেখুন রুবির চোখে মুখে হাসি। এই কাজটি ওই করেছে, না হলে এমন কেউ নেই যে মিডিয়াকে এসব নোংরা কথা জানাবে। মিহিরের মৃত্যুর বদলা নিতে চায় ও। তাহলে কি করব ম্যাম? ওর ব্যবস্থা পরে করছি, আগে এই দিকটা সামলাতে হবে। বলেই মায়া উঠে দাঁড়ালো। রাজের পাশে এসে দাঁড়িয়ে মাইকটা নিজের দিকে ঘুরিয়ে বলে, আজ আপনাদের সকল সত্যি কথা জানানো হবে। রাজ ঘুরে তাকালো মায়ার দিকে। মায়া আশ্বস্ত চোখে তাকিয়ে বলে, যত লুকিয়ে রাখবে তত লোকজন বাজে মন্তব্য রটাবে। মন্ত্রীমশাই, গুজব বৃদ্ধি পাওয়ার থেকে ভালো সত্যিটা জানুক সবাই, এতেই সবার থেকে ভালোবাসা আর দোয়া পাবে। মায়া, মা ঠিক বলেছে রাজ, মাথা গরম করতে নেই। এটা রোহিণী তোমাকে শিখিয়ে গেছে। তুমি তোমার মায়ের শিক্ষা ভুলে গেলে? চোখ বন্ধ করে রাজ কল্পনা করে রোহিণী রাজকে জড়িয়ে ধরে বলেছিল, জীবনে এগিয়ে যাওয়ার আসল অস্ত্র নিজেকে শান্ত রাখা। লোকে আগে পিছে মন্দ বলে, কিন্তু তাতে কান না দিয়ে সৎ পথে চলতে পারলেই তুমি আসল জয়লাভ করবে। তোমার জীবনের সফলতা আসবে তখন যখন তুমি নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে সত্যের মুখোমুখি হবে। এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল রাজ। মায়া বলতে শুরু করে, আমার শাশুড়ি মায়েরা ছিলেন 3 ভাই বোন। বড় ভাই বিভান খান, যিনি এখন জেলে আছেন, আসল কুকর্ম তিনি করেছিলেন। আর তার সহযোগিতা করেছিল মিসেস সোনালি, যিনি এই সর্দার পরিবারের ছোট বউ হিসেবে ছিলেন। আর আমার শাশুড়ি মায়েরা মূলত যমজ বোন ছিলেন। আমার মন্ত্রীমশাইয়ের বায়োলজিক্যাল মা মিসেস রোহিণী খান, তিনি মারা গেছেন। আর যাকে আপনারা দেখছেন তিনি মালিনী খান, যার সাথে বৈবাহিক সম্পর্কে ছিলেন মিস্টার মিনার। বিমান খান আর সোনালির চক্রান্তে মারা যায় রোহিণী খান আর মিস্টার মিনার। এরপর পারিবারিক আমার শ্বশুরমশাই আর বর্তমান শাশুড়ির বিয়ে হয়। সাংবাদিক সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকে। শুধু তারাই না, পিছনে যত জনগণ আছে সবাই এমন করে। অবাক হয়ে আছে সবাই। রুবির মুখে রাগের আভাস। হেরে গেল সে। মিহিরের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছে না। হাত মুঠ করে দেখছে মায়াকে। মায়ের মুখে বিলিনী হাসি। বোঝা যাচ্ছে এখান থেকে বের হবার পর ছাড় পাবে না রুবি। যার ঘাড় তার বদনাম করার ফল এখনও সেও পাবে। এক এক করে মায়া সবকিছু খুলে বলল মিডিয়ার সামনে। রাজমায়া ও আদ্র রুদ্রের অতীত শুনে অনেকেই কান্না করে দেন। দুর্দিন পেরিয়ে আজও তারা দেশের জনগণের সুদিনের চিন্তা করে চুপ ছিল। সবকিছু একেবারে নিজেদের আয়ত্তে এনেই আজ সুখের মুখ দেখবে তারা। আশেপাশে থেকে সবাই বাহবা দিচ্ছে মায়া, রাজ, আদ্র, রুদ্র, জেসি ও মালিনীকে। ধিক্কার জানালো বিভান আর সোনালির উপর। কিছুটা কষ্ট হলেও মিলে চুপ করে দেখছে সবার আনন্দ। কষ্ট ঠিক তখনই হচ্ছে যখন তারা তার মায়ের সম্পর্কে বলছে। কিন্তু সবার এমন ব্যবহারের কারণে মাথায় আসলে মিনি নিজেও আলাদা শান্তি পায়। মিলির জীবনটা এখন এইভাবেই যাবে। মনের মধ্যে দোটানা কাজ করবে। কিছু করার নেই, বাবা মায়ের করা পাপ তাকে সহ্য করতে হবে। আসল ফর্মুলা আর তার ডকুমেন্ট জনসমক্ষে প্রমাণস্বরূপ বৈজ্ঞানিকদের কাছে পৌঁছে দিল রাজ। এবার এটা দেশের কাজের ব্যবহার করা হবে। যারা এটা নিয়েছে তারা সই করলো কাগজটিতে। সমস্ত কাগজে উল্লেখ আছে এটা বাংলাদেশ কৃষক ব্যবহার করতে পারবে। বাইরের দেশে এই ফর্মুলা সাপ্লাই হবে না। সরকার পক্ষ থেকে এই ডিলে রাজি হয়েছে বৈজ্ঞানিক সহ কৃষকেরা। সবাই এখন নাচ গান শুরু করে দিয়েছে। বৃদ্ধ থেকে কৈশোরেরা সমস্ত জনগণ এখন নাচ গান করতে থাকলো। লাইভে সকল কিছুই এতক্ষণ প্রকাশ পেতে থাকে। সবাই এখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। রাজ তাকালো আকাশের দিকে। অনুভব করছে তার মা এই আকাশ থেকে দেখছে। আদৌ সম্ভব কিনা জানে না রাজ, তবে মায়ের ভালোবাসা যে কোনো ভাবে অনুভব করা যায়। যদি মা কাছে না থাকে, আকাশের দিকে তাকালে এমনিতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। রাজ সানগ্লাস খুলেই আকাশের দিকে তাকিয়েছিল, তাই তার চোখ বেয়ে অটোমেটিক পানি পড়ছে। মাহমুদ সর্দার এগিয়ে আসার আগে আজ মালিনী এসে জড়িয়ে ধরল রাজকে। আরেক হাত দিয়ে ইশারা করে ডাকলো মানিককে।
মানিক এখন নিজস্ব ব্যবসা করে। এছাড়া মিনারের যা কিছু গড়া ছিল সব কিছুতে এখন মানিকের অধিকার। মানিক মিনারের একমাত্র সন্তান, তাই তার সমস্ত সম্পত্তি মানিক পাবে। লন্ডনের আশ্রমে থাকার কারণে পড়াশোনা করতে পেরেছে মানিক, তাই আজ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট। সব মিলিয়ে মালিনীর কোনো চিন্তা নেই। দুই ছেলেকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস নিচ্ছে মালিনী। মায়া তাকালো শিয়া আর হিয়ার দিকে, ইশারা করতেই ওরাও চলে আসে মায়ার কাছে। পিয়া শেষে মৌয়ের পাশে দাঁড়িয়ে বলে, মিলির কাছে যাও। মৌ গেল মিলির কাছে। আপন বোনকে এতদিন অনেক ভালোবেসে ফেলেছে মৌ। মিলি নিজেও মৌকে আপন বোনের মতো করে ভালোবাসে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে। আদ্র আর রুদ্র পাশাপাশি দাঁড়িয়ে দেখছে। শাহানা পারভিন প্রলয়ের কোলে নিয়ে বসে আছেন। ছেলেটা ছোট ছোট হাত গালে দিয়ে চোখ মেলে দেখছে আর হাসছে। তারেকের দিকে মায়া তাকাতেই তারেক ইশারায় করে বুঝিয়ে দিল ডান। পুরো মাঠ জুড়ে এখন রুবিকে দেখা যাচ্ছে না। মায়ের মুখে দেখা গেল আবারও সেই ভয়ানক রক্তিম হাসি। ফর্মুলার কাজ শেষ করে বাসায় ফিরে আসে সবাই। এখন সবার একটাই কাজ, শিয়া আর হিয়ার বিয়ে। কেনাকাটা সব কমপ্লিট। কাল আশ্রমে অনুষ্ঠান করে বিয়ে করবে, এটা শিয়া আর হিয়ার একান্ত মতামত। আদ্র ও রুদ্র এই মতামত গ্রহণ করেছে। বিশেষ করে হিয়া চায় এমনটা। ওর অনুষ্ঠান করে বিয়ে করা ভালো লাগে না। এর থেকে ভালো খুশির দিনে বাচ্চাদের কিছু খাওয়ানো। এছাড়া ওখানে কিছু পথশিশু আনা হবে। সবার সিদ্ধান্তে নেওয়া শেষ, এখন ঘুমানোর সময়। মায়া ও রাজ ঘরে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে। আস্তে আস্তে গভীর ঘুমে আচ্ছন্ন রাজ। ঠিক তখন মায়া উঠে যায়। এই প্রেগনেন্সিতে মায়াকে কিছুতেই বাইরে একা যেতে দিবে না রাজ, তাই মায়া অপেক্ষায় ছিল রাজের ঘুমের। আজকে সদর দরজা দিয়ে বের হয়ে গেল মায়া, কারণ আজকে তার কাছে এই দরজার চাবি আছে। সবথেকে বড় কথা, এই বাড়ির শত্রু এখন শেষ, তাই মায়া সদর দরজা দিয়ে বের হতে পারছে। গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকে মায়া। আজকে তারেককেও বলেনি। তারেক এখন মিলিকে সাপোর্ট করতে ব্যস্ত। বেচারি মা বাবার কর্মের ফল ভোগ করছে। কেউ কিছু না বললেও মা বাবাকে নিয়ে লোকের কটু কথা সন্তান হিসেবে মিলি মেনে নিতে পারে না। তাই এখন মিলির সব থেকে আপনজন তারেক তাকে সামলাচ্ছে। ড্রাইভ করে নিজের কোম্পানির সিক্রেট রুমের সামনে আসলো মায়া। মুখের রহস্য হাসি দিয়ে দরজা খুলছে। দরজা খুললেও ঘরটি সেই আগের মতোই অন্ধকার। সুইচ অন করে সামনে তাকালো মায়া। অবাক হয়ে চারপাশ দেখছে সে। এটা কিভাবে সম্ভব বুঝতে পারছে না। পুরো দল কি তাহলে তার সাথে ছলনা করলো? কোথায় গেল রুবি? আর এখানে এত ফুল দিয়ে সজ্জিত কেন? ঠিক তখনই মায়ের কর্ণপাত হয়, আমার বক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। না তাকে মায়া বুঝল এটা তার লাগামহীন মন্ত্রীমশাই। ক্ষিপ্ত দৃষ্টি দিয়ে রাজের দিকে তাকিয়ে মায়া বলে, এগুলোর মানে কি মন্ত্রীমশাই? তুমি জানো এই রুবি কি করেছে? ও তোমার মৃত মায়ের নামে কলঙ্ক ছড়িয়েছিল। কোনো আইডিয়া আছে তোমার? কত বড় নিকৃষ্ট মনের মেয়ে হলে এমন মিথ্যা কলঙ্ক দিতে পারে? ও আমাদের নতুন শত্রু হয়ে এসেছে। তুমি তাকে সরিয়ে এখানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছো। বাহ! মায়ের প্রত্যেকটি কথা মায়ার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনেছিল রাজ। মায়ার গালে হাত দিয়ে মায়া থেমে যায়। মায়া নিজেও ভ্রুকুটি করে তাকিয়ে আছে। রাজ মায়ার ঠোঁটের উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে আর বলে, আমার মায়াবতী আমার বক্ষের রানী, আর আমার সন্তান আমার কলিজার টুকরো। এদের দুজনকে এই অবস্থায় কি করে ঝুঁকিপূর্ণ কাজ করতে দেই? ইচ্ছা যখন মায়াবতীর পূর্ণ, তখন হবেই। আমি পূর্ণ করব আমার মায়াবতীর ইচ্ছা। কিভাবে মন্ত্রীমশাই? তুমি তো ওদের এখানে থেকে সরিয়েছ। ওদেরকে আমার আস্তানায় রেখেছি মায়াবতী। ভুলে যেও না, তোমার গর্ভে আমাদের সন্তান। তাকে নিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হবে। মাথা গরম করে নয়, মাথা ঠান্ডা করে যুদ্ধ জয় লাভ করতে হবে। আচ্ছা, তবে তাই হোক। আমি না করি, তুমিই করলে কাজটি সম্পূর্ণ। কিন্তু কোনো বেইমানের প্রশ্রয় দিতে পারবে না মন্ত্রীমশাই। বেইমানের জায়গায় এই মায়ার কাছে মাটির নিচে। তবে তাই হবে, চলো আমার সাথে। বলেই মায়ের হাত ধরে নিয়ে যায় রাজ। মায়াকে গাড়িতে উঠিয়ে ড্রাইভ করতে থাকে। রাজের বাংলোর সামনে এসে থামে গাড়ি। সেখানে রাজের কিছু লোকজন আছে। মায়াকে ইশারা করে তাকাতে বলে রাজ। মায়া সেদিকে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সবার কাছে এসে মায়া দেখতে পায় সেখানে একটি লাশ। মায়া আবারও ঘুরে তাকালো রাজের দিকে।
রাজ ফিচেল হাসে। মায়া বুঝলো এটা রুবি। একটু একটু ঝুঁকে রুবির মুখ থেকে সাদা কাপড় সরাতে যাবে, রাজ অমনি এসে মায়ের হাত ধরে বলে, এসব অশুভ মানুষের মুখের কাপড় তোমার শুভ শুভ সময়ে ধরো না মায়াবতী। মায়া উঠে দাঁড়ালো। রাজের ইশারা পেয়ে একজন লোক কাপড় সরিয়ে রুবির মুখ দেখালো। মৃত রুবির লাশ দেখে কোনো কষ্টের অনুভূতি হলো না মায়ার। রাজকে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে যে রুবি এসব করেছে? হালকা হেসে রাজ বলে, মিহিরের মৃত্যুর পরে সোনালির রিয়েকশন একদম নর্মাল ছিল। যেখানে মারা যাওয়ার কথা আমার ছিল সেখানে মিহির মারা গেছে এই খবর তো এই মেয়েটি দিয়েছিল। ইনফ্যাক্ট তোমার ফ্যাক্টরির মেয়েদের সরাতে সাহায্য করেছিল রুবি, শুধু একটু আড়ালে। বাকিটা মিহির সোনালির সাথে কথা বলে করে নিত। কিন্তু তোমার আর আমাদের ইচ্ছাশক্তির কারণে ও সফল হয়নি। তুমি কি করে জানলে যে রুবি আর মিহির সোনালির সাথে এক হয়েছিল? রুদ্র তো রুবির কথা বলেনি, শুধু মিহিরের কথা বলেছিল। মানিকে আমি গোপন রাখার জন্য শিবচরে যাই, যেই সময়টাতে তুমি আর মা নাটক সাজিয়েছিলে মাকে মরার। ওই দিন আমি রুবিকে দেখি গভীর রাতে একা ড্রাইভ করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। সন্দেহ ঠিক তখনই হয়। তোমাদের ফ্যাক্টরির সকল কাজ রাত 8টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। গ্রাম হয় তুমি মেয়েদের আলাদা সেফটি দিয়েছ, তাহলে রুবি কেন ওখানে? এটা না হয় আমার সন্দেহের সাথে। তোমার থেকে জানতে পারি মিহির ওখানে নেই। সন্দেহ আরও বেশি বেড়ে যায়। রুদ্র জানালো মিহির সোনালির সাথে মিশে আছে কয়েক মাস ধরে। সন্দেহের পরিমাণ আরও বেশি বাড়ল। লোক লাগালাম রুবির পিছনে। মিহিরের মৃত্যুর কারণেই হয়তো রুবির কিছুদিন চুপ ছিল, তাই আমিও ওকে ধরতে পারিনি। কিন্তু আমার লোক ওকে ফলো করতো। ফর্মুলা পাবলিকের আগের দিন আমি জানতে পারি রুবি আসলে তোমার ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য এসব করেছে। ও নিজেও অনৈতিক কাজে যুক্ত। বীরের মৃত্যুর পর মিহির আর রুবি একসাথে সোনালির সাথে মিলেছিল। মিহির চায় ফর্মুলা, রুবি চায় তোমার ফ্যাক্টরির দলিল, যেটা নিজের নামে করার চাবিকাঠি। আর সোনালির মেয়ে পেলে রুবিকে আরও কিছু কমিশন দিবে। লোক দ্বিগুণ হওয়ায় ওরা রাজি হয়। তাই আমি আমার লোকদের বলি রুবির দিকে নজর রাখতে। ওরা রাখে। রুবি এখানে আসার আগে আমার লোক আমাকে জানিয়ে দেয়। কিন্তু ও যে আমার মাকে নিয়ে এত নোংরা কথা সাজাবে বলবে, এটা বুঝতে পারিনি। বুঝতে পারলে ওকে আমি অনেক আগেই শেষ করে দিতাম। শেষের কথাগুলো চোখ মুখ লাল করে বলল রাজ। মায়া রাজের হাত দুটো ধরে বলে, আমাদের ইচ্ছা পূরণ হয়েছে মন্ত্রীমশাই, আর কোনো বাধা নেই। চলো তাহলে বাড়ি ফেরা যাক, আমাদের বাড়িতে। কাল বোনেদের বিয়ে হবে। মায়া আর রাজ উঠে বসলো গাড়িতে। জানালাটা একটু খুলে শেষ শত্রুকে দেখে নিল মায়া। মনে মনে ভাবলো, আদৌ কি শত্রু দমন হয়েছে, নাকি মা যেটা বলেছিল ওটাই ঠিক? শত্রুরা কোনো শেষ নেই। জীবন যতদিন আছে শত্রু ততদিন থাকবে, সে যেভাবেই হোক না কেন। আশ্রমে এসে পৌঁছেছে সবাই। কাজী এসেছে মাত্র, সাথে রেজিস্ট্রার নিজেও। আজ কাজী ও রেজিস্ট্রার দুজনেই পরিপাটি হয়ে এসেছে। তাদের মুখেও হাসি। মায়া রাজ আর মিলি তারিকের বিয়ের সময় যেমন পাজাকল্য করেছিল তেমন আর এবার হয়নি। মায়া রাজের বিয়ের সময় তো তাও শীত ছিল, তাই সোয়েটার পরা ছিল। কিন্তু মিলি আর তারিকের বিয়ের সময় গরম থাকায় কাজী লুঙ্গি আর রেজিস্ট্রার হাফ প্যান্ট পরিয়েছিল। কাজী আর রেজিস্ট্রার দুজনের কাজ করেছে, কাজপত্র দেখছে। রাজ আসতেই ওরা দুজনে দাঁড়ালো। রাজ ওদেরকে দেখে সাথে সাথে ফ্লাইং কিস দিল। কাজী হকচকিয়ে গেল। রেজিস্ট্রার বিষম খেল। রাজ এবার ওদের কাছে এসে বলে, ভয় নেই বুইড়ারগণ, এবার তোমাদের বউকে বিয়ে সুখে থাকতে পারো, কারণ আমার মায়াবতী আমাকে বাবা বানিয়ে দিয়েছে। শান্তির নিঃশ্বাস নিল দুজনে। মাঝে মাঝে এরাও মায়ের মতো করে ভাবে, এই ব্যাটাকে মন্ত্রী বানালো কে? অবশেষে 2 জোড়া বিয়ে সম্পন্ন হলো। চারজনের মুখ থেকে কবুল শুনে এখন ওরা রেজিস্ট্রি করে নিল। এখন সবাই আনন্দের মেতে উঠেছে। ঢাকঢোল পিটিয়ে সবাই নাচ করছে। রাজমানিকের রুদ্র যেন একটু বেশি নাচতে থাকে। একজন নাচতে থাকে বাবা হবে বলে, আরেকজন নাচতে থাকে শখের নারীর স্বামী হয়েছে তাই। আর মানিক সে তো খুশিতে সামিল। বাচ্চাসহ আরও অনেকে নাচতে শুরু করেছে। নাচের মধ্যে রুদ্র দেখল মিলি হাসি মুখে দেখছে সবাইকে।
রুদ্র এসে মিলির হাত ধরে বলে, আয় বোন, ভাইয়ের বিয়েতে নাচবি। ক্ষণিকের জন্য রুদ্র ভুলে গিয়েছিল সব। মিলির মুখের রিয়েকশন দেখে মনে পড়ল, কিন্তু কোনো বিপরীত ভঙ্গি না দেখিয়ে হাসি মুখে মিলিকে নিয়ে নাচতে থাকে রুদ্র। মিলিও এবার বাজনার তালে তালে দুই হাত উঁচু করে নাচতে থাকে। আদরকেও নিয়ে এসেছে রুদ্র। রাজ তার দুই বোনকে নিয়ে এসেছে। তারেক আর পিয়াসও টানতে টানতে নিয়ে এসেছে রাজ ও রুদ্রকে। সবাই একসাথে এখন নাচতে থাকে, মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মায়া ওর পেটে হাত দিয়ে ওদের দেখছে। মৌয়ের কোলে প্রলয়। এখনও অতটা সুস্থ না মৌ, তাই প্রলয়কে নিয়ে বসে আছে একটি চেয়ারে। পিয়াসকে সহ সবাইকে আনন্দ করতে দেখে হেসে দেয় মৌ। কিছুক্ষণ পর পর প্রলয়কে দেখতে থাকে। সবার আনন্দের মাঝে মৌ ডাকে মায়াকে, বলে, দেখো আপু, বাবুটা কি শুরু করেছে। এখনই বাবা মামাদের নাচ দেখে হাত লাফাচ্ছে। তা হবে না ওদের মতো? বাবা মা কেউ কি কম? ওদের সন্তান ওদের মতোই হবে। তোমার মন্ত্রীমশাইয়ের সন্তানও কি তাহলে এমন হবে আপু, যেমনটা তোমার মন্ত্রীমশাই আছে? কানমলা দিয়ে ঠিক করে দিব। হু হু করে হেসে দেয় মৌ। সবার আনন্দের মধ্যে এখন মাহমুদ সর্দার যুক্ত। তিনিও মোহন সর্দারের অনুভব করছে। নাচতে নাচতে তার চোখের কোণা থেকে পানি পড়তে থাকলো। কেউ দেখেনি এই পানি। কিছুটা দূরে এসে দাঁড়ালেন তিনি। কল্পনা করলেন দূরে দাঁড়িয়ে পাঞ্জাবি পরে হাসছেন মোহন সর্দার। ভাইকে কল্পনায় দেখলেও নিজের কাছে বাস্তব মনে হতে থাকে। মোহন সর্দার হাসছেন আর মাহমুদ সর্দারের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কাঁধে কারো স্পর্শ পেতেই মাহমুদ সর্দার দেখলে রাজ তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবার চোখের পানি মুছে দিল রাজ। বাবাকে কিছু না বলে শুধু জড়িয়ে ধরে। তারপর বলে, মেয়েদের বিদায় দিতে হবে তো, চলো এখন। মাহমুদ সর্দার সবার সামনে আসলেন। শিয়া আর হিয়া এবার তাদের বাবাকে জড়িয়ে ধরেছে। সন্ধ্যা হয়ে এসেছে। এখন বাইরে থাকা কারোর জন্যই ভালো না। আরও কিছু নিয়মকানুন আছে যেগুলো শ্বশুরবাড়িতে যেয়ে পূরণ করতে হবে। তাই এত তাড়াহুড়া। বিদায়ের কথা শুনতেই কান্না শুরু করে দেয় মিলি আর শিয়া আর হিয়া। মাহমুদ সর্দারের দুই কাঁধে দুই মেয়ে। হিয়া তো কান্নারত কণ্ঠে বলেই দেয়, শিয়া গেলে যাবে, কিন্তু আমি যাব না। রুদ্র ভাই তো এই বাড়িতেই ছিল একদিন, এখনো থাকবে। আমি আমার বাবা মায়ের কাছে থাকব। হিয়ার কথা শুনে শিয়া হিংসাত্মক কণ্ঠে বলে, তোর কথায় হবে নাকি? আমি নিজেও বাবাকে ছেড়ে যাব না। সবাই হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। সিরিয়াস মোমেন্টে এদের দুই বোনকে যুদ্ধ করতে হয়। দুই বোন কথা কাটাকাটি করতে শুরু করেছে। শেষ হওয়ার নাম নেই। না পেরে দুঃখী দুঃখী মনের রাজ এবার বলেই দেয়, বেটা আদ্র আর রুদ্র, এখন চলতেই থাকবে এদের যুদ্ধ। তোমরা থেমে থেকো না। বড়দের এভাবে ভেঙে পড়লে চলবে না। সোজা মিশন শুরু করে দিতে হয়। তোমরাও তাই করো। রাজের এহেন কথায় দুই ভাই একে অপরের দিকে দেখতে থাকে। বউদের পাজাকলো করে নিল। কাজী বসিয়েছিল চেয়ারে। ভালো সেবা যত্ন পেলে কি আর যেতে চায়? বসে বসে মিষ্টি খাচ্ছিল সে। আদ্র আর রুদ্রর এমন কাজে কাজী খুচখুচ করে কেশে দিল। মাহমুদ সর্দার যেন পালাতে পারলে বাঁচে। এতদিন ছেলে বৌমা ছিল, এখন তার দুই জামাই হাজির। মনে মনে বলেন, আমার কপালই এমন কেন জুটল? ছেলে আর বৌমা কি কম নির্লজ্জ ছিল? এখন জামাই দুটো নির্লজ্জের তালিকায় রাখতে হলো। শিয়া আর হিয়া লাফাতে লাফাতে বলে, ছাড়ো, আমরা বাবার কাছে যাব। বাবা দেখো, তোমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে। বাঁচাও বাবা, বাঁচাও, তোমার থেকে তোমার মেয়েদের নিয়ে যাচ্ছে। রাজ এবার ধমক দিয়ে বলে, দিল মে লাড্ডু ফোটানোর সময় মনে ছিল না বাবার কথা? আমার মতো অকালে আইবুড়ো থাকলে বুঝতে, বিয়ে না করার কি জ্বালা। বিয়ে দিয়েছি, এবার সুখে সংসার করো। বাবাকে তো আমি দাদু বানিয়েছি, তোমরাও নানি বানিয়ে দাও। মাহমুদ সর্দার আর দাঁড়ালেন না ওখানে। ছেলে এখন বাবা হবে, তাকে জনসম্মুখে শাসন করা বেমানান। লাজ লজ্জার মাথা খেয়ে তিনি মালিনীর হাত ধরে চলে গেলেন। কাজী এবার মুখে আটকে থাকা মিষ্টি গিলে নিল। পাশে থাকা রেজিস্ট্রিকে ফিসফিস করে বলে, বুঝলেন ভাই, এই পরিবার পুরাই পাগল। এই পাগলের পাল্লায় যে পড়বে তার জীবনও ওখানেই শেষ। তাই আর বলতে, দেখছেন না মাহমুদ সর্দারকে? নিরীহ লোকটি কপালে কি না পাগলের ছানা জুটল।
শিয়া আর হিয়া গাড়িতে উঠেই দরজা লাগিয়ে দেওয়া হয়। গাড়িতে উঠে দুই বোন দুই দিকে মুখ ফুলিয়ে আছে। আদ্র আর রুদ্র কম নাকি? আদ্র ড্রাইভিং সিটে বসে আর তার পাশে রুদ্র। ওরা ওদের মতো গাড়ি চালাচ্ছে আর গল্প করছে। এদিকে শিয়া ও হিয়া মুখ ফুলে বসে আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রুদ্রকে ইচ্ছেমতো মারতে থাকে হিয়া। জোরে জোরে বলে, এমনিতে নষ্ট পুরুষ ছিলেন, এখন নষ্ট জামাই হলেন। শ্বশুরের সামনে এমন কেউ করে? হিয়ার মার খেতে খেতে রুদ্র বলে, ওরে আমার বউ রে, আমার শ্বশুরকে নিয়ে তো তোদের এত চিন্তা ছিল না। কান্নাকাটি করে সোজা চলে আসলেই হতো। তা না করে দুই বোন ঝগড়া করে আমাদের বাসরের টাইম পিছিয়ে দিচ্ছিলি। তাই বলে বাবার সামনে এভাবে পাজাকলো করবেন? এখন যে কত কাজ করতে হবে জানিস, তাতেই 12টা বেজে যাবে। বাসরটা কি ঠিকভাবে পেতাম তোদের জ্বালায়? আপনি কিন্তু ঠোঁটকাটা হয়ে যাচ্ছেন রুদ্র ভাই। রাখ তো ঠোঁটকাটা, কত বছর খরচ করে বিয়ে করলাম। কোথায় বাসর ঘরে টাকা উসুল করব তা না, বউয়ের ন্যাকা কান্না দেখতে হবে। দূর, তাহলে টাকা খরচ করে তোদের পার্লারে সাজিয়েছি কেন? পার্লারে সাজিয়েছি কারণ ওই রূপের জাদুতে বাসর এনজয় করব। উল্টো তোরা আমার শ্বশুরের কাঁধে কাজল মাখা পানি মাখায় ব্যস্ত ছিলি। হিয়া আর চোখে দেখল আদ্রকে। দুলাভাই আবার ভাসুর, তার সামনে মান সম্মান রাখল না রুদ্র। তাই চুপ করে নিজের জায়গায় বসে পড়ল। রুদ্র পাঞ্জাবির গলা ঠিক করে কনফিডেন্টের সাথে আদ্রকে বলে, বুঝলে ভাই, বউদের মুখ ফুটে রকেটের গতিতে, চুপ হয়ে যায় প্রেমের বাণীতে। বাসায় এসে ফ্রেশ হয়ে হিয়াকে কল দিল মায়া। শিয়া এখনও ব্যস্ত। বাসায় পৌঁছেছে সবাই। হিয়া নিজেই কল করে মায়াকে। তাই হিয়ার কল দেখে মায়া এখন ব্যাক করলো। সোফায় বসে বসে হিয়ার সাথে কথা বলেছে মায়া। ঠিক তখনই রাজ এসে মায়ের কাছে বসে। মায়ের থেকে ফোন নিয়ে রাজ বলে, এই তোদের বরের কি বিরক্ত লাগে না? আমারই তো বিরক্ত লাগছে। আমার বউ আমাকে সময় না দিয়ে সবাইকে সময় দেয় তাই। হিয়ার মুখটা বাচ্চাদের মতো করে বলে, এই তোমার ট্রেনিং পেয়ে ওই নষ্ট পুরুষটাও এখন লাগামহীন উল্টাপাল্টা বকতে থাকে। বরকে নষ্ট পুরুষ বলতে নেই বোন, আল্লাহ গুনাহ দিবে। চোখ ছোট ছোট করে মায়া বলে, রিয়েলি মন্ত্রীমশাই? চোখ টিপ দিয়ে মায়াকে রাজ বলে, বর শুধু ভালোবাসার পুরুষ, নারীর একমাত্র শখের পুরুষ তার স্বামী। হিয়া টুক করে কল কেটে দেয়, কারণ এখন রুদ্র এসেছে। একবার যদি রুদ্র রাজের সাথে কথা বলতে থাকে, আজকের বাসরের কিছু রাজের থেকে আইডিয়া নিয়ে নিত। এটা হিয়া শিওর, দুজনেই যে লাগামহীন। কল কাটাতে রাজ টুকটা বাচ্চাদের মতো করে বলে, কি হলো, ফোন কাটলে কেন? লাগামহীন ভাইয়ের ফোন থাকলে এভাবেই কাটতে হয়। আচ্ছা আসো। কোথায় আর কেন? বাবুর ঘুমের সময় আর তার বাবার প্রেমের সময়, তাই। ভয় নেই, আমার শখের বাথরুম বিলাস হবে না এখন, বলে মায়াকে নিয়ে ঘুমাতে যায় রাজ। বাসরে ঘোমটা দিয়ে বসে আছে শিয়া। অপেক্ষায় আছে আদ্র আসার। একটু আগে হাসপাতাল থেকে কল এসেছে। বেশিরভাগ মানুষ শুভকামনা করেছে তাকে। অবশেষে শিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে রুমে এলো আদ্র। রুমে এসেই পকেটে থাকা বন্দুক বের। শিয়া ঘোমটার ভিতর থেকে দেখিয়ে ভয় পায়। শুকনো ঢোক গিলে বলে, আপনি কি বাসর ঘরে খুন করবেন? ঠোঁট প্রসারিত করে হাসে আদ্র। শিয়ার পাশে বসে। বন্দুকটা পাশের টেবিলে রেখে বলে, এটা সেফটির জন্য ছিল। আশেপাশে অনেক শত্রু ঘোরাফেরা করে তাই। বিয়েতে এটা আপনি সাথে করে রেখেছিলেন? শুধু আমি একা না রুদ্র, তাছাড়া তোমার ভাই রাজ, ভাবি, মায়াও বন্দুক ক্যারি করে। কই, আমি তো ক্যারি করি না বন্দুক। এই জন্যই তো তুমি আমার প্রেয়সী, বলেই শিয়ার ঘুমটা উঠিয়ে দেয়। শিয়াকে দেখে আদ্র বলে, মাশাল্লাহ, আমার ভালোবাসার আমার প্রেয়সী, বলে শিয়ার ললাটে উষ্ঠ ছুঁয়ে দিল। হিয়া লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আদ্র শিয়ার দিকে তাকিয়ে বলে, আমরা বাবু নিব কবে? শিয়ার এবার লজ্জাটা দ্বিগুণ বেড়ে গেল। আদ্র আবারও বলে, তুমি স্টাডি কমপ্লিট করার পর বাবুর প্ল্যানিং করি, কি বলো? মাথা নাড়িয়ে সম্মতি দিল শিয়া। আসলে শিয়া নিজেও এটাই চায়। ওর স্বপ্ন ডাক্তার হওয়া। আদ্র খুব ভালো করেই জানে, তাই তো এখন শিয়াকে এগুলো বলতে থাকে। হঠাৎ আদ্র শিয়ার হাত ধরে নিজের অতি নিকটে এনে বলে, বাবু আনবো দেরি করে, কিন্তু বউকে দূরে রাখি কি করে?
প্রেম ভালোবাসা চলতেই থাকবে। যদি বাবু হয়, আদ্র হেসে দেয়, বলে আল্লাহর ইচ্ছাকে কবুল করতে হবে, তবে বাবু না হওয়ার চেষ্টা করব। হয়ে গেল বাকি, আমরা আছি তো, বলেই শিয়াকে নিয়ে মত্ত হয় আদ্র। রুদ্রের ঘরে এসে হিয়া অবাক হয়ে যায়। বড় একটি বুক সেলফ, যেটাতে নতুন নতুন উপন্যাসের বই, খাট থেকে রজনীগন্ধের সুবাস, আবার বুক সেলফ থেকে নতুন বইয়ের। হিয়ার তো আনন্দের শেষ নেই। রুদ্র এসে দরজা লাগিয়ে দিল। আজ থেকে হিয়া আর রুদ্র এক ঘরে থাকবে। ভাবতেই অন্যরকম অনুভূতি কাজ করলো হিয়ার মনে। রুদ্র ধীরে ধীরে হিয়ার কাছে এগিয়ে আসে। হিয়া হাসি হাসি মুখে তাকিয়ে আছে। হিয়ার মাথায় ঘুমটা নেই। ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর বুক সেলফ। রুদ্র ওর উষ্ট হিয়ার নিকটে নিতে আসতেই হিয়ার হাত দিয়ে আটকে দেয়। রুদ্র ভ্রুকুটি করে। হিয়া বলে, আমি ধূমপান শোষণ করতে রাজি নই রুদ্র ভাই। হিয়ার কোমর শক্ত করে ধরে রুদ্র হিয়াকে নিজের কাছে নিয়ে আসে। কোনো দূরত্ব রাখে না। হিয়া হাঁসফাঁস করছে, রুদ্র দেখছে। রুদ্রের বুকের দিকে হিয়ার নাক, যার ফলে হিয়ার নিঃশ্বাসের গরম আভাস পাচ্ছে রুদ্র তার বক্ষে। রুদ্র এবার নেশাতুর হয়ে হিয়াকে বলে, আজকে আমি আমার হিয়া পাখিকে শোষণ করব, তাই ধূমপান শোষণ করিনি। বউয়ের উষ্টকে আঁকড়ে নিতে পারলে ধূমপানের প্রয়োজন হয় না হিয়া পাখি। মনে পড়ে যায় পুরনো কথা, কত কিছু বলতো রুদ্র, আজ আবারও মনে পড়ল। রুদ্র এবার দেরি না করে হিয়ার উষ্টে নিজের উষ্ট ছুঁয়ে দিল। নিজের ইচ্ছা মতো শখ মিটিয়ে নিল রুদ্র। হিয়া বাধা দিল না, শুধু চোখ বন্ধ করে আছে। হিয়ার এবার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা রুদ্র উপলব্ধি করল, তাই ছেড়ে দিল হিয়াকে। এখনো চোখ বন্ধ করে আছে হিয়া। লজ্জা লাগছে তার। রুদ্র দেখছে তার হিয়া পাখিকে। হিয়ার দুই গাল ছুঁয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। হিয়া বুঝলো তার রুদ্র সরে গেছে, তাই চোখ খুলল। রুদ্র বলে, আজ রাত জাগবি হিয়া পাখি? হিয়া কিছু বলে না। রুদ্র বলে, ওই দেখ, তোর আর আমার চায়ের সাথে প্রেমের সম্পর্কের গভীরতা বৃদ্ধির ব্যবস্থা করেছি। রুদ্রের চোখের ইশারা পেয়ে হিয়া বিছানার পাশে টেবিলের দিকে তাকালো। ওখানে 2টি কাপ ও একটি ফ্লাস্ক আছে। হিয়া এবার দাঁত বের করে মিষ্টি হাসি দিয়ে বলে, চায়ের সাথে চন্দ্রবিলাস? হ্যাঁ, আমার আর হিয়া পাখির বাসর হবে খুবই স্পেশালভাবে। আমি আমার হিয়া পাখির মনের মতো করে তার রাজত্ব সাজিয়েছি। তোর না, তোমার আর আমার একমাত্র গড়ে উঠবে এই রাজত্ব। বলেই হিয়াকে নিয়ে চলে যায় বেলকনিতে। ওখানে একটি টেবিল ফ্যান ও কিছু ফুল আছে। ফ্লোরে খুব সুন্দর করে বিছানা পাতা। হিয়াকে বসিয়ে দিয়ে রুদ্র ঘরে যায়, চায়ের ট্রে নিয়ে আসে। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে চা ঢালে কাপে। হিয়াকে একটি কাপ দিয়ে রুদ্র নিজেও একটি কাপ নেয়। দুজনে চাঁদ দেখার সাথে চা উপভোগ করছে। রুদ্র নিজের কাপের চা অতি দ্রুত সাথে শেষ করলো। তারপর হিয়ার কাপ নিয়ে চুমুক দিল। হিয়া বলে ওঠে, পুরনো অভ্যাস এখনো গেল না আপনার রুদ্র ভাই? তেতে উঠল রুদ্র। হিয়ার দিকে ঘুরে জোরে ঝাড়ি মেরে বলে, কোন বালের ভাই লাগে আমি তোর? সেই ধরে সাইয়াকে বলে যাচ্ছিস ভাইয়া? স্বামী হইত আমি তোর। ও গো, হ্যাঁ গো, এসব বলবি, ভাইয়া বলবি না একদম। রুদ্র যে রেগে আছে বুঝতে পারল হিয়া। মুখটা ভোঁতা করে বসে আছে হিয়া। রুদ্র এবার হিয়াকে দেখে নিল আর চোখে, বুঝলো একটু বেশিই বলেছে। হিয়ার বাহু ধরে টান দিয়ে নিজের কাছে এনে রুদ্র বলে, এভাবে স্বামীকে ভাইয়া ভাইয়া বললে তো আমাদের বাবুর কনফিউজ হয়ে যাবে। কখনো আমাকে বলবে মামা, কখনো তোমাকে বলবে ফুপু। বাবা মা হয়ে এসব শুনতে কি ভালো লাগবে বলো? ভালোভাবেও বলা যেত, এভাবে কেউ বকে? তাও কি না বাসর রাতে? রুদ্র মেকি হেসে দিয়ে বলে, বাসরে বকেছি বলে রাগ করেছ বউ? রুদ্রের শয়তানি বেড়েছে বুঝলো হিয়া। হেসে দিল নিজেও। রুদ্রের বক্ষে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে থাকে। রুদ্র নিজেও হিয়াকে বক্ষে রেখে চাঁদ দেখছে। এভাবেই কাটাতে চায় আজ তাদের বাসর। কেটে গেল কয়েক মাস। আজ মায়াকে নিয়ে সবাই ব্যস্ত। তাড়াহুড়া লাগিয়েছে হাসপাতালে যাবে বলে। পেটের ব্যথা বেড়েছে মায়ার। গাড়িতে করিয়ে মায়াকে উঠিয়ে রাজ পাশে বসে থাকে। এই কয়েক মাস মায়ার রাগ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
গরু খাটানো খাটিয়েছে রাজকে। রাতে ঘুম থেকে উঠে মায়ার জন্য রান্না করা, মিটিং বাদ দিয়ে মায়াকে সেবা করানো, কোনো কিছু বাদ যায়নি রাজের। এখনো দৌড়াদৌড়ি করছে রাজ। এই তো মায়াকে কেবিনে ঢুকিয়ে অন্যদিকে কাজ করছে। লোক দিয়ে অগ্রিম রক্ত এনে রেখেছে, বেশি বেশি ফল ও খাবার কিনে এনেছে, কিন্তু মায়ার খোঁজ নেই। অপারেশনের চলছে ভিতরে, বাইরে দাঁড়িয়ে আছে পুরো পরিবার। চিন্তায় আছে মায়ার জন্য। রাজ তো এখন মাহমুদ সর্দারের পাশে ছাড়া কোনো জায়গায় যাচ্ছে না। মন খারাপের সময়ে বাবা একমাত্র আস্থা রাজের জন্য। মাহমুদ সর্দার রাজের হাত ধরে বসে আছেন, বারবার সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ আছেন, তিনি তিনি দেখেছেন। তুমি চিন্তা করো না, যেটা হবে ভালোর জন্যই হবে, নিরাশ হতে নেই। মায়ার জন্য চিন্তায় শেষ রাজ। মায়াবতীর কিছু হলে সে কিভাবে থাকবে? এমনি মায়ের ব্রেনের সমস্যা আছে। ছোট থেকে মায়ের মাথায় চাপ পড়লে সব কিছু এলোমেলো করে দেয় সে। রাজের সাথে সংসার হওয়ার পর এই সমস্যাগুলো আর দেখা দেয় না। রাজ যেন মায়ের ওষুধ। কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর মুড সুইং এত ছিল যে টিভিতে কোনো মেয়ে খবর পাঠ করছে তার দিকেও রাজ তাকাতে পারবে না, কারণ মায়া এখন দেখতে আগের মতো নেই। খবর পাঠিকা বেশি সুন্দর। রাজ অনেক বলেও বোঝাতে পারেনি যে তার চোখে তার মায়াবতী সেরা। এই অতিরিক্ত রাগের জন্য অধিক মাত্রার ওষুধ দিতে হয় মায়াকে, সাথে করে বাচ্চার ব্যাপারে তো আছেই। সব মিলিয়ে রাজ এখন নার্ভাস। একজন মন্ত্রী নার্ভাস হয়ে বসে আছে। 2 দিন পর তার ইলেকশন, কিন্তু সে সব ছেড়ে তার মায়াবতীকে নিয়ে ব্যস্ত। রাজ একমনে ফ্লোরের দিকে তাকিয়ে মায়ার কথা ভাবছে। এর মধ্যেই অপারেশন রুমের দরজা খুলে যায়। মালিনী আর শাহানা পারভিন এগিয়ে আসেন। রাজ এখনো নিচে তাকিয়ে। মাহমুদ সর্দার রাজকে হালকাভাবে ধাক্কা দিয়ে বলে, অপারেশন কমপ্লিট রাজ। রাজ ফ্লোরের দিকে তাকিয়ে বলে, মায়াবতীর কি অবস্থা? সাধারণত নার্স দরজা খোলার সাথে সাথে সবাই বাচ্চার খোঁজ করে, কিন্তু রাজ তার বাচ্চার খোঁজ না নিয়ে মায়াবতীর খোঁজ নিচ্ছে। ডাক্তার পাশে ছিলেন, তিনি হালকা হেসে বলেন, আপনার ওয়াইফ একদম ঠিক আছেন, এখন রেস্ট নিচ্ছেন। বাবুকে দেখবেন না? বাবুর কথা মনে পড়তে উঠে দাঁড়ালো। বাচ্চাটা কান্না করছে না, কিন্তু ছোট ছোট হাত পাগুলো ছুটোছুটি করছে। রাজ এগিয়ে এসে দেখলো ওর ছোট্ট বাবুটাকে। ফর্সা দেহে রক্ত জমাট হওয়া লাল লাল আভাস। ডাক্তার বললেন, ছেলে বাবু হয়েছে আপনার, মাশাআল্লাহ, অনেক সুন্দর। রাজ বাবুকে নিতে ভয় পাচ্ছে, বলে ও যদি ব্যথা পায়? আমি নিতে পারবো না। শাহানা পারভিন এসে বাবুকে নিয়ে রাজের কোলে দিলেন, তারপর বলেন, ভয়ের কিছুই নেই, প্রথম প্রথম এমন মনে হয়। নে এবার বাবুর কানে কানে আজান দে। রাজ নিল আর তার বাচ্চাকে 2 হাত ধরে বাচ্চাকে নিয়ে কানের কাছে মুখ নিয়ে আজান দিতে থাকে। তারপর বলে, মাশাআল্লাহ, আমার বাচ্চাটা, আমার মেহেরাজ, আমার আর মায়াবতীর কলিজা। আজ থেকে তোমার নাম মেহেরাজ সর্দার। মেহরুন জাহান মায়া আর শাহমীর রাজের মিলনের মেহেরাজ নাম ঠিক করে রেখেছিল মায়ারাজ। সবাই খুশি হলো। রাজ কিছু একটা ভেবে বলে, ও কান্না করছে না কেন? এতক্ষণ কান্না করেছিল। মায়া ম্যাম ওকে কোলে নিয়ে শান্ত করে। আমরা দিতে চাইনি। ওয়াশ করার পর বাইরে আনতে চেয়েছি বাবুকে, কিন্তু মায়া ম্যাম জোর করলেন। তিনি তো ঘুমের ওষুধটাও নেননি, তাই জেগে আছেন। আবার অবাস করে নেননি তার পেটের দিকটা। তার কথা তিনি অনুভব করবে এই বাচ্চা আসার ব্যথাটা। মেহেরাজকে মাহমুদ সর্দারের কোলে দিয়ে রাজ বলে, আমি আমার মায়াবতীর সাথে দেখা করব। ওকে। রাজ এখনো কাঁপছে। চিন্তার বেশ কাটতে সময় লাগবে। মায়া হার্টবিট শুনতে পাচ্ছে। পাবে না কেন? রাজে তার খুব কাছে। রাজ মায়ার ঠোঁটজোড়া স্পর্শ করতে করতে বলে, আব্বে মায়াবতী, কি ভাবো তুমি এই মন্ত্রীকে? এই মন্ত্রীর বক্ষের রানীর কিছু হলে সে কি আদৌ ঠিক থাকতে পারবে? মায়া সাথে সাথে জড়িয়ে ধরে রাজকে। রাজ এবার শান্তি পায়। বুকটা এবার হালকা হালকা লাগে। বাড়ির সবাই এসেছে মায়াকে দেখতে, সাথে এনেছে মিষ্টি। এক এক করে সবাই এখন ওখানেই হাজির হয়। বাচ্চাকে সাথে নিয়ে কিছু ছবি তুলে নেয়। 3 দিন পর আজ মেহেরাজ ও মায়াকে নিয়ে বাড়িতে ফিরল সবাই। হলরুমে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট প্রলয় গুটি গুটি করে পায়ে হামাগুড়ি দিয়ে খেলছে। বেলুন দিয়ে চারপাশ সাজানো। প্রলয় এদিক ওদিক বেলুনগুলো নিয়ে খেলছে। মৌ মাঝে মাঝে আটকাচ্ছে, আবার মাঝে মাঝে ওকে খেলতে দিচ্ছে।
প্রলয়ের এখন 10 মাস বয়স চলছে। মেহেরাজকে কোলে নিয়ে মায়া বসে তার আসনে। মেহেরাজ কান্না করে দেয়। মেহেরাজ হয়েছে খুবই দুষ্টু, ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করলে খুশি হয়, কিন্তু বসে পড়লেই কান্না করে। এই যে এখন কান্না করছে। মায়া কান্না থামানোর চেষ্টায় আছে। রাজ নিজেও মায়ের পাশে বসে মেহেরাজকে নিয়ে খেলা করতে শুরু করে, কিন্তু সে বসে থাকবে না বলে কান্না করছে। অনেক জোরে জোরে কান্না করছে বলে প্রলয় খেলা বাদ দিয়ে তাকালো মেহেরাজের দিকে। দেখতে পেল ছোট্ট বাবু কান্না করছে। নিজে হামাগুড়ি দিয়ে মেহেরাজের কাছে আসে প্রলয়। সবাই দেখেও চুপ আছে। বাচ্চারা কি করে এটা দেখতে চায়। প্রলয় এসে তার ছোট হাত উঁচু করে না বোঝা কণ্ঠে বলে, বাবা বা বাব্বা। মায়া প্রলয়কে কোলে নিতে যায়। রাজ বলে, তুমি নিও না, আমি ওকে কোলে নিচ্ছি, তুমি মেহেরাজকে নাও। বলে মেহেরাজকে কোলে নিয়ে মায়ার দিকে এগিয়ে দেয়। প্রলয় তার হাত দিয়ে মেহেরাজকে হাত ধরে। মেহেরাজ এতক্ষণ চোখ খিচে কান্না করতে থাকে, কিন্তু নতুন কোনো স্পর্শ পেয়ে কান্না থামিয়ে চোখ মেলে তাকালো। প্রলয় এখনো ঠোঁট উঁচু করে বলে, বাব্বু বাব্বু। হেসে দেয় মেহেরাজ। প্রলয় নিজেও হাসে। শাহানা পারভিন ওদের পাশেই দাঁড়িয়েছিলেন। দুই ভাইয়ের এই ভালোবাসা দেখে বলেন, ভাইয়ে ভাইয়ে মিলে গেছে, আর কিছু লাগে না এখন। এরা দুই ভাই দুজনের ছায়া হয়ে থাকবে। সর্দার বাড়ির দুই রাজপুত্র, প্রলয় আর মেহেরাজ। সবাই মিলে আনন্দ করতে থাকে। হিয়া ওর পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যদিও কিছু বোঝা যাচ্ছে না। যাবে কিভাবে? মাত্র তো 2 মাস। শিয়া এখনো বাবু নিচ্ছে না। এই 8 মাসে বাবু নেওয়ার চেষ্টা করা কেউ করেনি। ডাক্তারি পড়া শেষ করেই বাবু নিবে। হিয়া এসে মেহেরাজের কোলে নিতেই মেহেরাজ তার ছোট ছোট পা দিয়ে লাথি দেয় হিয়ার পেটে। নরম তুলতুলে পা, তাই ব্যথা পায় না হিয়া। কিছুক্ষণ পর প্রলয় হাত দিয়ে আটকায়। এতে করে ছোট্ট মেহেরাজ নাক সিটকাতে থাকে। বুঝিয়ে দিল সে রেগে আছে। রাজ এবার মায়ের কানে কানে মুখ দিয়ে বলেন, আমাদের ছেলেটা হিয়ার পেটে ওভাবে লাথি দিচ্ছে কেন? ওকে কিছু ইঙ্গিত করলো? মায়া চোখ রাঙিয়ে বলে, আমাদের ছেলেটার মাত্র 4 দিন বয়স, তোমার এখনই ভাবা শেষ? বলা যায় না মায়াবতী, হয়তো আমাদের ছেলে এখন থেকেই ছক্কা মারতে চাইছে। আমার থেকেও দ্বিগুণ বউ পাগল হবে হয়তো। এই জন্য হিয়ার পেটে লাথি দিবে? এই শিক্ষা পেলে উচ্ছন্নে যাবে ও। আরে হয়তো নতুন অতিথির আগমনের অপেক্ষায় সহ্য হচ্ছে না, তাই। বি পজিটিভ। দেখে নিও, হিয়ার বাবুর সাথে আমাদের মেহেরাজ সব থেকে বেশি মিশবে। রাজের কোলে থাকা প্রলয় তার নিজের ছোট ছোট আঙ্গুল কামড়াতে কামড়াতে তাকালো রাজের দিকে। রাজ এবার প্রলয়কে দেখে বলে, কি হলো তোমার বাপ, তুমিও কি কিছু বুঝেছো? প্রলয় ছোট মানুষ, সে কি আদৌ কিছু বুঝতে পারে? হুম, কিন্তু তারপরও রাজের কথা শুনে হেসে দেয় প্রলয়। রাজ এই হাসি দেখে বলে, তো পিউ বেবি, তোমার বাচ্চাটাও আমার সাথে ফ্রি হয়ে গেল, কিন্তু তুমি আজও আমাকে বুঝলে না। পিয়াস এখন আর রাজের কথায় লজ্জা পায় না, বরং তাল মিলিয়ে হাসতে থাকে। মেহেরাজকে ওর দোলনায় শুয়ে দিয়ে নিচে রাখে। প্রলয় খেলা করছে ওর সাথে। দুই ভাই খুব ভালোভাবে মিশে আছে। বাকিরা ওদের দেখতে দেখতে অনুষ্ঠান শেষ করে। মেহেরাজকে ফিডিং করিয়ে নিজেও ঘুমিয়ে গেছে মায়া। রাজ এসেছে মাত্র। কাল ইলেকশন ছিল, জিতেছে সে। রাজ জিতবে এটা নিয়ে রাজের একটা আলাদা অনুমান ছিল। রাজ সবার থেকে আলাদা। দেশের দরিদ্র ব্যক্তির কথা চিন্তা করে সবার পাশে দাঁড়ায় রাজ। কখনো কারো খারাপ অফারে রাজি হয় না, বরং অসহায় লোকের সাথে লড়াই করেছে। কয়েক মাস আগে দেশের কৃষিকাজে নতুন ফর্মুলা দিয়ে আরও বেশি উপকার করেছে। এমন মন্ত্রীকে তো জনগণ আশা করে, তাই এবারও ভোটে জিতে গেল রাজ। এখন আরও একটা মামলা দেখে আসলো সে। এসে দেখলো মায়া ঘুমিয়ে গেছে, ডান হাত মেলানো। ওখানে ঘুমিয়ে আছে মেহেরাজ। মেহেরাজের গালে চুমো এঁকে রাজ মেহেরাজকে সরিয়ে পাশে রাখলো। তারপর মায়ার সারা মুখে উষ্ণ বিচরণ করতে লাগলো। রাজের এখান কাজে মায়ার ঘুম ভেঙে গেল। একটু নড়ে উঠতেই রাজ বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী, আমি ভালোবাসার ভরিয়ে দিচ্ছি তোমায়। দুষ্টুমি করলে ভালোবাসার বেঘাত ঘটবে। ঘুম ঘুম চোখে মায়া বলে, শুরু হয়ে গেছে তোমার? এখনো 1 মাস বাকি আছে। এই 1 মাস আমার কাছে আসতে পারবে না। হাতে থাকা ঘড়ি খুলে পাশের টেবিলে রেখে মেহেরাজকে দেখে নেয় রাজ।
তারপর বলে, হ্যাঁ জানি, এই 1 মাস হয়ে গেলে আমি আবারও শুরু করব। কি? বাথরুম বিলাস? না, হ্যাঁ, এখন আমি তোমাকে নিয়ে টানা 2 কি 3 বছর বাথরুম বিলাসে মেতে থাকবো। আমার লাখ টাকার বাথটাবে স্নান ফাঁকা রাখলে চলবে না, ওকেও সাক্ষী থাকতে হবে আমাদের প্রেমের। তারপর আমরা আবারও একটা বাবু নিব। লাগামহীন মন্ত্রীমশাই। মায়ার নাকে নাক ঘষে রাজ বলে, আমার মায়াবতী একমাত্র লাগামহীন মন্ত্রীমশাই। তারপর বালিশে মাথা রেখে 2 হাত 2 দিকে এলিয়ে দেয় মায়াকে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। মায়া মাথা রাখে রাজের বক্ষে। মায়ের মাথায় উষ্ট ছুঁয়ে রাজ পাশে থাকা মেহেরাজের মাথায় হাত বোলায়, বিড়বিড় করে বলে, শেষমেশ পূরণ হলো আমার মায়াবতীর ইচ্ছা। মায়া মাথাটা দুলে বুঝিয়ে দিল, হ্যাঁ, পূরণ হয়েছে মন্ত্রীমশাইয়ের মায়াবতীর ইচ্ছা। আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো অনেক সময় আসলে গল্প পড়তে পড়তে অনেক জায়গায় ভুল হয়ে যায়, মানে আসলে গল্প পড়তে গেলে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ভুল হয়ে যাচ্ছে, তো এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উৎসাহিত যদি না পাই তাহলে তো গল্প বলতে আমি উৎসাহিত হব না। তো এই জন্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক দিবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো আমি আরও নতুন নতুন গল্প দেওয়ার জন্য উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।